হোলি আর্টিজানে হামলার পর থেকে গুলশান বনানী এলাকায় বন্ধ গণপরিবহন, দুর্ভোগে হাজার হাজার কর্মজীবী। আগে যেরকম ইজিলি আমি বাসা থেকে ডিরেক্ট বাসে এসে অফিসের সামনে নামতাম, এখন আর সেটা হচ্ছে না। বনানী থেকে আমরা হেঁটে এখানে আসছি। মালিবাগতে আসতে আমার একবার রিং রোড নামতে হয়, ওখান থেকে এসে গুলশান 1 নাম্বার থেকে আবার রিক্সায় আসতে রিক্সাও 2বার চেঞ্জ করতে হচ্ছে। সুযোগ নিচ্ছেন সিএনজি ও রিক্সা চালকরা। পিছনে 3 জন, সামনে 2 জন, ইনকাম ভালো হচ্ছে। সমস্যা সমাধানে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা এগিয়ে এসেছেন। আশা করছি যে আর সম্মিলিতভাবে আমরা এই যে বাস শাটল বাস সেটা আমরা চালু করতে পারবো। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের জাতীয় পার্টির সাবেক এমপি সাখাওয়াত সহ ৮ জনের রায় কাল। সর্বোচ্চ শাস্তি আশাবাদ রাষ্ট্রপক্ষের। চট্টগ্রামে বিএনপির নগর কমিটি নিয়ে আবারও বিতর্ক। নতুন কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ সাবেক ও বর্তমান নেতাদের। দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত। রাজধানীতে মৌসুমী জ্বরের প্রকোপ, শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। ঠান্ডা গরমের মিশ্র আবহাওয়াই কারণ বলছেন চিকিৎসকরা, সচেতন হওয়ার পরামর্শ। সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার অভাবে কাজে আসছে না সামুদ্রিক মৎস্য খাত। অপরিকল্পিত আহরণের কারণে বিলুপ্তির পথে মৎস্য সম্পদ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। হোলি আর্টিজানের হামলার পর থেকে গুলশান বনানী এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার কর্মজীবীকে। অফিসগামীদের বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে অনেকটা পথ। এই সুযোগে রিক্সা ও সিএনজি চালকেরা হাঁকছেন বাড়তি ভাড়া। দুর্ভোগের কথা স্বীকার করে পুলিশ বিভাগ জানালো, আগামীকাল থেকে এই এলাকার জন্য উত্তর সিটি কর্পোরেশনের সহায়তায় বিশেষ বাস ও রিক্সা সার্ভিস চালু হবে। সাইদুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বহুজাতিক তেল কোম্পানিতে কাজ করেন তামিমা জাহান। কর্মস্থল গুলশানে, তাই মিরপুর থেকে সিএনজি অটোরিকশা বা বাসে করে তার এই ছুটে চলা বছর কয়েক ধরেই। আগে রবরব পরিবহনের এই বাসে কাকলি হয়ে গুলশান 2-এ নামতেন তিনি, কিন্তু 1 জুলাইয়ের হামলার পর গুলশান এলাকায় গণপরিবহন নিষিদ্ধ করা হয়েছে। তাই কাকলি অথবা বনানীতে নেমে 2 দফা রিক্সা পরিবর্তন করে পৌঁছতে হচ্ছে তামিমাকে। আগে যেরকম ইজিলি আমি বাসা থেকে ডিরেক্ট বাসে এসে অফিসের সামনে নামতাম, এখন আর সেটা হচ্ছে না। প্রতিদিন তো এইভাবে স্ট্রাগল করে অফিসে আসা যায় না। এ কারণে গুলশান বনানী এলাকায় সারাদিনই দেখা মেলে শত শত মানুষের পায়ে হেঁটে যাত্রা। বনানী থেকে আমরা হেঁটে এখানে আসছি এবং এখানে দেখা যায় যে হাজার হাজার যাত্রী সবাই কিন্তু হেঁটে হেঁটে আসতেছে। মালিবাগতে আসতে আমার একবার রিং রোড নামতে হয়, ওখান থেকে এসে গুলশান 1 নাম্বার থেকে আবার রিক্সায় আসতে রিক্সাও 2বার চেঞ্জ করতে হচ্ছে। আমরা কয় টাকা পাই, বেতন পাই, কোন সময় গাড়ি ভাড়া যে আমাকে সম্ভব যাওয়া। হামলার পরপরই সিএনজি অটোগুলো এসব এলাকায় ঢুকতে না পারলেও এখন তল্লাশির পর সেগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আর এতেই তাদের পোয়া বারো। সিএনজিগুলো যাত্রী টানছে গুলশান বনানী এলাকায়। কাকুলি এলে এখান থেকে হলে 20 টাকা, নতুন বাজার হলে 25 টাকা। পিছনে 3 জন, সামনে 2 জন। কেমন হচ্ছে ইনকাম? ইনকাম ভালো হচ্ছে। এমনকি প্রাইভেট কারের চালকেরা মালিককে কর্মস্থলে নামিয়ে দিয়ে যাত্রী পরিবহন করছে ইচ্ছে মতো। আমরা খুশি, অনেকে 15 টাকা করে দিয়ে দিচ্ছি, 4 জনে 60 টাকা দিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে গুলশানে গণপরিবহন নিষিদ্ধ করাকে মানুষ সাধুবাদ জানালেও তারা চায় বিকল্প উপায়। অবশ্য কর্তৃপক্ষ এরই মধ্যে গুলশান এলাকায় বিশেষ বাস নামানোর ঘোষণা দিলেও সেই আশ্বাস এখনো আলোর মুখ দেখেনি।
এই বিষয়ে অলরেডি আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা এগিয়ে এসেছেন। আশা করছি যে আগামী 10 তারিখের মধ্যে সম্মিলিতভাবে আমরা এই যে বাস শাটল বাস সেটা আমরা চালু করতে পারব। এসব এলাকার জন্য 30টি এসি বাস ও শুধু কূটনৈতিক পাড়ার জন্য 500 রিকশা নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো চলবে পুলিশ প্লাজা থেকে গুলশান 2 ও কাকলি মোড় থেকে নতুন বাজার, এই 2 রুটে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী সন্ত্রাসী হামলা, জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজধানী শাহবাগে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আরসাল। এ সময় বক্তারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তা নিরসনে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়াও পরিবারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও জঙ্গিবাদ মোকাবেলায় সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোমলমতি ছাত্রদের কাছে সত্যিকারের যে ধর্ম, সত্যিকারের যে চেতনা, এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে আমরা এই সন্ত্রাসবাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে সক্ষম হব। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে বহু নামে বহু সংগঠন জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা চলেছে, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাই কোন ক্রমে আমাদের এই বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করা সম্ভব নয়। ৭১ মুক্তিযুদ্ধের ঘাতকদের স্বজনরা যারা দেশে ও বিদেশে অবস্থান করে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, অর্থায়ন করছে, জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত রক্তস্নাত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, যে মতাদর্শ 1971 সালে রাজাকার ও আলবদর হিসেবে সৃষ্টি করেছিল, সেই মতাদর্শ তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। ৭১-এর ঘাতক যারা এখন পর্যন্ত তাদের পরিবার পরিজন যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি, তাইলেই তাদের বড় ভাইদের, এই যে তাদের অর্থের যোগানদাতা বড় ভাইদের আমরা ধরতে পারব। এদের উদ্দেশ্য বাংলাদেশটাকে ধ্বংস করা, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা, বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য বিদেশি প্রকৌশলী, বিদেশি বিশেষজ্ঞদের হত্যা করা, গার্মেন্টস সেক্টরের ধ্বংস করার জন্য বিদেশিদের হত্যা করা, এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে তাদের শেখ হাসিনা। আব্দুল কাদের মোল্লার মতন একটা সরল ছেলে, যুবক, নিজামীর মতন একটা তরুণ, মুজাহিদির মতন একটা তরুণ, যে দর্শন আব্দুল কাদের মোল্লাকে কসাই বানাইল, যে দর্শন মুজাহিদকে নির্মম বানাইল, যে দর্শন নিজামীকে ঘাতক বানাইল, ঠিক যেভাবে ওদেরকে ধুলাই করেছে, ঠিক একই দর্শন এখন ধুলাই করছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন সহ 8 জনের রায় দেয়া হবে আগামীকাল। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এই দিন ধার্য করেন। এর আগে গত 14 জুলাই এই 8 জনের বিচার কার্যক্রম শেষ হয়। 8 জনের মধ্যে সাখাওয়াত হোসেন ও বিল্লাল কারাগারে রয়েছেন, অন্যরা পলাতক। 1991 সালে সাখাওয়াত হোসেন জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হন, পরে বিএনপিতে যোগ দেন, আর বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। অভিযুক্ত 8 জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের 5টি অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা তাদের সর্বোচ্চ শাস্তি হবে। বন্দরনগরে চট্টগ্রামের বিএনপি নগর কমিটি নিয়ে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। 5 সদস্যের কমিটি 7 বছর কাটানোর পর এবার 101 সদস্যের কমিটির 3 সদস্যের নাম ঘোষণা করেছে বিএনপি।
তার মধ্যে আবার দুজনই আগের কমিটির। এদিকে নতুন কমিটিতে পদ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করেছেন সাবেক ও বর্তমান নেতারা। আবার কেউ কেউ দল থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2002 সালে মীর নাসিরকে সভাপতি এবং দস্তগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছিল নগর বিএনপির সবশেষ পূর্ণাঙ্গ কমিটি। এরপর গত 14 বছর ধরে চলে আসছে কমিটি গঠনের নামে নানা ধরনের নাটক। কখনো আহ্বায়ক কমিটি কিংবা কখনো সীমিত পরিসরে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে চলছে নগর বিএনপির রাজনীতি। এর মাঝে 2010 সালে আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং ডাক্তার শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় 5 সদস্যের কমিটি। 3 মাসের মধ্যে 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও তারা কাটিয়ে দিয়েছেন 6 বছর। অবশেষে শনিবার আগের কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেনকে সভাপতি এবং সাবেক যুবদল নেতা আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় 3 সদস্যের নতুন কমিটি। গত কমিটির যেটা আমরা তো জমা দিয়েছি, কেন্দ্রের কাজ হচ্ছে সেটাকে রিকমেন্ড করে ছেড়ে দেওয়া, যেটা কেন্দ্র করতে পারেনি। কাজে এই ব্যর্থতা অবশ্যই আমাদের না। তবে এবার আমি আশা করছি সবারই লোকজন যাতে বাদ না যায়, সবার সাথে কথা বলে সবাইকে সমন্বয় করে আমরা মহানগর কমিটি পদ দেব। এদিকে নতুন কমিটির পদ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু এই কমিটিতে আমরা পাইনি। আমি আগেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ছিলাম, কারাগারে হামলা মামলায় জড়িত হয়েও আমি ঠিক আগের পদে রয়ে গেলাম। কোন অদৃশ্য কালো হাতের ইশারা এভাবে কমিটি ঘোষণা হয়েছে, সেখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। আমি এখানে কাজ করার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না। যারা মহানগর বিএনপির কোনো পদে ছিল না, কিন্তু তারা বর্তমানে কেন্দ্রীয় বিএনপির নেতা, আমাদের উপর নেতা হয়ে গেছে। এখন আমরা চাইলেও তো সমন্বয় করে কাজ করা সম্ভব হবে না আমাদের, কারণ আমাদের আত্মসম্মান বোধ যাদের আছে তাদের পক্ষে এভাবে কাজ করা সম্ভব না। কেন্দ্রীয় কিংবা নগর কমিটি সব জায়গায় সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের মূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিবাদমান সবগুলো গ্রুপকে আস্থায় এনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটির নেতাদের। মূল টার্গেট হচ্ছে আমরা দলকে নির্বাচনের জন্য এবং আন্দোলনের জন্য প্রস্তুত করা, এবং ত্যাগী নেতা কর্মীরা যারা আছে তাদেরকে বিভিন্ন বিএনপির, শুধু বিএনপির কমিটি না, অঙ্গ সংগঠনের কমিটিগুলো আমরা গঠন করে দলকে সুসংগঠিত করব। বর্তমানে নগর বিএনপির রাজনীতি অনেকটা 4টি ধারায় বিভক্ত। 2 বছর আগে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা আগুন ধরিয়ে দিয়েছিল দলীয় কার্যালয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরো থাকছে। পদ্মায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ঝুঁকিতে রাজশাহীর শহর রক্ষা বাঁধ। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। $1,817,28,00,000 টাকার 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে $1,802,68,00,000 টাকা। বড় প্রকল্পের মধ্যে রয়েছে 625 কোটি টাকা ব্যয়ে ফরিদপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও 558 কোটি টাকা ব্যয়ে ডেমরা এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার উপকূলীয় অঞ্চলের দুর্গতদের পুনর্বাসন প্রকল্প, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দারিদ্র্য দূরীকরণ প্রকল্প, ভোমরা স্থল বন্দরের সঙ্গে সাতক্ষীরা শহরের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প এবং ফেনীর সোনাগাজীতে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 5.40%, যা জুনের চেয়ে কম। নয়টি উপজেলার জন্য এই প্রকল্পটি 625 কোটি টাকা। এটা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আমরা ধীরে ধীরে সারা বাংলাদেশে আমরা করাচ্ছি। কৃষকদেরকে যাতে করে ওই মাঠে ফসল ঘরে না নিয়ে এসে বিক্রি করে ফেলতে না হয়, আমরা প্রথমে একটি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিয়ে এসেছি। 5টি বিভাগের 9টি জেলার 50টি উপজেলায় আমরা 15,000 সুবিধাভোগী কৃষককে, আমি আবারও বলছি এটা পাইলট প্রজেক্ট, আমরা এটার সফলতা দেখতে চাই। তাদেরকে আমরা সবাইকে 15 থেকে 20 থেকে 30,000 টাকা করে আমরা তাদেরকে দেব। আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকারের দাবি নিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই। সমাবেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লার্মা সহ নানা শ্রেণীর পেশার মানুষ বক্তব্য রাখেন। এ সময় তারা আদিবাসীদের ভূমি বিরোধ নিষ্পত্তির আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সমাবেশের আগে সঙ্গীত পরিবেশন করেন মাদল ও গিরিসুর শিল্পী গোষ্ঠী। এদিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও মানববন্ধন করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন। সকালে ময়মনসিংহের সিকে ঘোষ রোড এলাকায় মানববন্ধন করে গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে সমতলের আদিবাসীদের ভূমি মালিকানা অধিকারের দাবি জানান বক্তারা। রাজশাহীর আলুপট্টি এলাকায় র্যালির আয়োজন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে এক পথসভায় বক্তারা বলেন, আদিবাসীরা র্যালিতে সরকারি গ্যাজেট থেকে বাদ পড়া অধিবাসীদের নতুন করে তালিকা করার দাবি জানান। নানা প্রতিকূলতায় অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত আদিবাসী জনগোষ্ঠী। সীমাবদ্ধতার বেড়াজালে ক্রমশ সংকীর্ণ হচ্ছে ভাষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রগুলো। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, অস্তিত্ব ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আদিবাসীদের সংগঠিত হওয়া জরুরি। রাজশাহী থেকে রাকিবুল হাসান ও বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৩৩টি নৃগোষ্ঠীর প্রায় ২ লাখ আদিবাসীর মাঝে বাড়ছে ভূমিহীনতার হার। আর্থসামাজিক অবস্থার অবনতি ঘটছে দ্রুতই। ঐতিহ্যের বর্ষবরণ, জিতিয়া, নতুন ধানের উৎসব ফাগুয়া সহ সামাজিক অনুষ্ঠানগুলো বন্দী থাকছে শুধু এনজিওর আনুষ্ঠানিকতার মাঝে। নতুন প্রজন্ম ভুলছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। নাচ গান কালচার এখন সব ধরেন চলছে না আর কি। বাড়িতেও মা বাবারা এখন বাংলা দিকেই বলাবে, তাহলে ওরা কি নিজের ভাষা না বললে কি বুঝবে না। তো এক্ষেত্রে আদিবাসী গোষ্ঠীর নেতারা সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করলেও রাজনৈতিক প্রতিষ্ঠানের পাশাপাশি আদিবাসী সংগঠনগুলোকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জাতিসংঘ ঘোষিত যে নীতিমালা আছে সেই অনুযায়ী আদিবাসীদের অধিকারগুলি সরকারের তরফ থেকে দেওয়া প্রয়োজন। আর আদিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে আদিবাসী গ্রামের যে সংগঠন আছে তাদেরকে মূলত উদ্যোগটা নিতে হবে। এদিকে কালের বিবর্তনে সংকটের মুখে পড়েছে বরগুনার তালতলী উপজেলায় বসবাসরত ৪৭৩টি রাখাইন পরিবার। চর্চার অভাবে নিজস্বতা হারাচ্ছে তারাও। বাপদাদাদের যে জমি জায়গা, যে সম্পত্তিগুলো ছিল, বানোয়াট কাগজপত্র, এগুলো নিয়ে তারা আমাদের সাথে ফাইট করে। লেখাপড়া শেষ করেও কিন্তু কোটা ভিত্তিক আমরা পাইতেছি না। সরকার প্রতি বছরই একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করে থাকে এবং যাতে করে তাদের আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন করা যায়, অবকাঠামো উন্নয়ন করা যায়। শিক্ষাবৃত্তিও কিন্তু সেখানে চালু আছে। সারা বিশ্বে ১৯৯৫ সাল থেকে ৯ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। সাবিত সারওয়ার, সময় সংবাদ। রাজধানীতে বাড়ছে মৌসুমী জ্বরে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জ্বরের কারণ হিসেবে ঠান্ডা গরমের মিশ্র আবহাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। আর সুস্থ থাকতে সচেতনতার পাশাপাশি বৃষ্টিতে না ভেজা ও ভোররাতে ঠান্ডা থেকে দূরে থাকার পরামর্শ তাদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 1 বছর বয়সী শিশু আবিদ গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। তাই বাবা মা নিয়ে এসেছেন রাজধানীর একটি শিশু হাসপাতালে। পরশুদিন থেকে জ্বর ছিল, একটু বিকালবেলা থেকে 100 জ্বর ছিল। ওষুধ খাওয়াই কমছে, H+ খাওয়াইছিলাম। রাত 3টার দিকে একদম 102 জ্বর হয়েছে। তারপর সাবজিট দিছি, দেওয়ার পর একটু কমছে। সকালবেলা আবার হচ্ছে জ্বর হচ্ছে, 103+ হয়ে গেছে। বছরের এই সময়ে আবিদের মতো শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন ঠান্ডা জ্বরে, যাদের বেশিরভাগই নগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। আবার অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। 2 দিন জ্বর আসতে পারে, এখন এই জায়গায় নিয়ে আসতে পারবেন যে টাইফয়েড হয়েছে, প্রসাব ইনফেকশন আর রক্ত ইনফেকশন ধরা পড়ছে। ঠান্ডা গরমের কারণে বৃষ্টির পানি মাথায় লাগছে, এই লেগে জ্বর আসছে। এখন একটু সুস্থ। জ্বরের ওষুধ দিচ্ছে, খাওয়াইতেছে, জ্বর মাপতেছে, ইনসুলিন দিতেছে, এটুকু। এর কোনো পরিবর্তন দেখা যায় না। তো হঠাৎ ঠান্ডা জ্বরের প্রকোপ বাড়লেও চিকিৎসকরা বলছেন সচেতনতার পাশাপাশি সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রামের। বৃষ্টি হচ্ছে, তারপর আবার গরম পড়তেছে,
পানির একটা বড় সমস্যা। জ্বর আসলে তো ওরিড হওয়ার কারণ না, প্রথম জ্বর আসলে আমরা বলি 2-3 দিন দেখতে, যে জ্বরের ওষুধ দেওয়া, গা হাত প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, তারপর গা হাত একটু মুছে দেওয়া, স্পঞ্জ করা, মাথায় একটু পানি দেওয়া, এগুলোই আমরা বলি কমায় রাখতে। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে কমায় রাখতে, বৃষ্টির পানিতে সরাসরি না ভেজা, তারপর বেশি আবার কাপড় চোপড় দিয়ে জড়ায় না রাখা এবং পানিটা পিওর করে খাওয়া। জ্বরে আক্রান্ত হলে স্বাভাবিক খাওয়া দাওয়ার পাশাপাশি ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। বন্যার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। অনেক এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। মাদারীপুরে বসত ভিটা সরিয়ে নিতে শুরু করেছে নদী ভাঙনের কবলে পড়া প্রায় 1000 পরিবার। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিবচর উপজেলার চর জানাজাত এলাকার বাসিন্দাদের। এদিকে বন্যার পানি কমে যাওয়ায় বেড়েছে পানিবাহিত রোগ। শরীয়তপুরে এখনো বন্যার পানিতে তলিয়ে আছে বেশ কিছু রাস্তাঘাট, ফসলি জমি এবং মাছের ক্ষেত। ব্যাংক ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন অনেক মৎস্যজীবী। রোপা আমন ও বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় হতাশায় রয়েছেন কৃষকরাও। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ভাসমান বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সমস্ত মাছ বেরিয়ে গেছে। আমি নড়িয়া গরিশার কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছি। এই লোনের টাকা কি করে আমি পরিশোধ করব জানি না। বাড়িঘর সব রাস্তাঘাট সব তলায় গেছে, কাজ কাম করতে পারি না। এখন এই জাল খাওয়াই, কিছু মাছ টাছ পাই, এদিকে খাওয়া মানে নিজেরও খাই, বিক্রি করে এদের চাল ডাল কিনা খাই। ধান পাট এই বিছন রোপণ সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বন্যা পরবর্তী পূরণের বিষয়ে যে ভাসমান বীজতলা তৈরি এবং বন্যার পানি নেমে যাওয়ার পরে মাসকালাই চাষ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করে আসছে। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর সহ 16টি নদ নদীতে পানি প্রবাহ স্বাভাবিক হয়ে এসেছে। এতে বন্যার অবসান হলেও নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে নতুন করে দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছর উপর্যুপরি 3 দফা বন্যার শিকার কুড়িগ্রামের হতদরিদ্র মানুষ। এর মধ্যে তৃতীয় দফার বন্যা ছিল ভয়াবহ। প্রায় 3 সপ্তাহ স্থায়ী এই বন্যায় জেলার অর্ধেক এলাকা প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়। তবে এখন বন্যা পরিস্থিতির অবসান হয়েছে। তবে পানি সরে গেলেও কর্দমাক্ত হয়ে আছে বাড়িঘর, খানাখন্দক তৈরি হয়ে জমে আছে পানি, সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশ। এর ফলে হাতে পায়ে ঘা, চুলকানি, ফোসকা, জ্বর, সর্দি ও কাশি সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। বান এবার খুব হয়েছে, 15 দিন বেলা পানি ছিল বাড়িতে, একে সবাই বয় স্ত্রী সবারে খাওয়া হয়ে গেছে। এলা তো বান পানি কমছে, এলা জ্বর সর্দি কাইও তো আমাকে ওষুধ টষুধ দেয় না। হ্যাঁ, জ্বর, সর্দি, কাশ। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তার দাবি 85টি মেডিকেল দল মাঠ পর্যায়ে চিকিৎসা ও ওষুধ প্রদান সহ রোগব্যাধি প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। 85টি মেডিকেল টিমের মাধ্যমে আমরা স্বাস্থ্য শিক্ষা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পানি ফুটিয়ে খাওয়ার জন্য এবং ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি। আশা করি আমরা এবারে কোনো কঠিন কোনো রোগের প্রাদুর্ভাব এই জেলায় ঘটবে না। গত 19 জুলাই থেকে শুরু হওয়া তৃতীয় দফা বন্যায় 9 উপজেলার 57টি ইউনিয়নের দ্বীপচর, নদ নদীর তীরবর্তী চর সহ নিম্নাঞ্চলের 728টি গ্রাম প্লাবিত হওয়ায় 1.5 লক্ষাধিক পরিবারের 6.5 লাখের মতো মানুষ পানিবন্দী হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজশাহীতে পদ্মা নদীর পানি প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধ। ভাঙনের মাত্রা বেড়েছে শহর তীরের অনেক স্থানে। দীর্ঘদিন ভাঙন ঠেকাতে কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছর ভিটেমাটি হারাচ্ছে নদী তীরের মানুষ। সম্প্রতি 2-1টি স্থানে জরুরি সংস্কার কাজ শুরু হলেও তার মান নিয়ে অভিযোগ তুলেছেন নগরবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের স্বার্থেই তড়িঘড়ি করে কাজ করছেন তারা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। মৌসুমের শুরু থেকে পদ্মায় পানি প্রবাহ বেড়ে আঘাত হানছে শহরকুলে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন এলাকায় গেল 7 বছরে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি। এতে গেল 3 বছরে স্থান ভেদে একাধিক জায়গায় শহরকুলে নদী ভেঙেছে 400 থেকে 550 মিটার পর্যন্ত। সংস্কার কাজের অভাবে গেল 8 বছরে বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত 5টি স্থান আরো বেশি বিপজ্জনক হয়েছে। অনেকের ভিটেমাটি নদীগর্ভে চলে যাওয়ায় ক্ষুব্ধ নদী তীরের বাসিন্দারা। এই বান বানবো, এই বাড়ি দিব, জায়গা দিব, সব দিব, দান করব, কিছু না।
এই খালি বয়ন। জীবনের কোনো নিরাপত্তা নাই, এখন এখানে থাকি আমরা, মানে জীবনকে হাতে নিয়ে থাকি এইভাবে। আমাদের খাওয়া দাওয়ার কি কষ্ট হয়েছে, আমাদের বাড়িঘর একবারে নামে গেল। অন্যদিকে জরুরি বিবেচনায় 1,41,00,000 টাকা ব্যয়ে নগরীর পুলিশ লাইন এলাকায় বেড়িবাঁধ সংস্কার কাজটি শেষ না হতেই দেবে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। ব্লকগুলো তৈরির পরে মিনিমাম 15 দিনে ব্লকগুলোকে রাখা উচিত, রাখলে সেই ব্লকটা অনেকটা মজবুত হবে এবং এই ব্লকটা সেট করলে তখন বাঁধটা মজবুত হবে। বাঁধের সমস্যা হতে পারে, এমার্জেন্সি কাজের জন্য 2-4 দিনে মাল দেওয়া হচ্ছে, তাছাড়া আমরা 1 সপ্তাহের নিচে কোনো মাল দেই না এখানে। অবশ্য জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা বলছেন কাজের প্রক্রিয়া শুরু হতে দেরি হওয়ায় শহর রক্ষায় দ্রুত কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে। ওখানে যেহেতু বাঁধের স্লোপ ভেঙে গেছিল, বাঁধটা ব্রিজ করবে, বাঁধটা ব্রিজ করলে রাজশাহী শহরে পানি আসবে, সো দ্যাট যে কোনো মূল্যে আমাদেরকে ইমার্জেন্সি বেসিসে হলো ওই কাজটা করে ওখানে টিকাতে হবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরো জানান, নদীর পানি কমলে 86 কোটি টাকা ব্যয়ে বাঁধের নতুন পুরনো ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার করা হবে। পাশাপাশি একনেকে পাশ হওয়া বুলনপুর সোনাইকান্দি বাঁধ নির্মাণের কাজ আগামী 6 মাসের মধ্যে শুরু হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটের মেরামত কাজ শেষ না হওয়ায় এখনো বন্ধ রয়েছে দৌলতিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ দৌলতিয়ায় ভেঙে যাওয়া 3টি ঘাট মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। তবে ঠিক করতে আরো কতদিন সময় লাগবে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। এদিকে বঙ্গবন্ধু সেতু দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করলেও পণ্যবাহী ট্রাক এখনো দৌলতিয়া ঘাটে অবস্থান করছে। দৌলতিয়া ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটেও রয়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চাপ। দুপাশে আটকা পড়েছে 8 শতাধিক যানবাহন। ঘাটগুলো মেরামতে কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন চালক ও শ্রমিকরা। এদিকে পাটুরিয়া দৌলতিয়া নৌরুট বন্ধ থাকায় চাপ বেড়েছে কাউড়াকান্দি শিমুলিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। এত টাকার মাল নিয়ে আমরা বসে রয়েছি, মাল নষ্ট হয়েছে গাড়িতে, আমরা না খাই মরতেছি, টাকা পয়সা নাই কাছে, এরকম এর কেমাই চলে। গাড় সাথে এতদিন লাগে নাকি? ঘাটের যেভাবে কাজ হচ্ছে তাই তো মনে হয় মাসখানেক লাগবে। ওনারা ঘোষণা দিলেও যে আপনারা অন্য রাস্তায় চলে যান, অন্য রাস্তায় চলে গেলে তো 300-400 কিলোমিটার দূর ঘুরে যেতে হবে, তাহলে সেখানে আমার 10-12 হাজার টাকা মতো খরচ আছে। এই খরচটা কে বহন করবে? 3টি ঘাট বন্ধ আছে, 3 নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ছোট গাড়ি পারাপার হচ্ছে, 4 নম্বর ঘাটের কাজ চলছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি 4 নম্বর ঘাট চালু করা সম্ভব হবে। ওয়েস্ট ইন্ডিজ ভারত টেস্ট সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত। সেন্ট লুসিয়ায় আজ বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এখন পর্যন্ত সিরিজের 2টি টেস্টেই দাপট দেখিয়েছে ভারত। ব্যাটিং বোলিংয়ে আধিপত্য ধরে রেখে সিরিজে 1-0 লিড নিয়েছে তারা। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেও বড় জয়ের দিকেই যাচ্ছিল কোহলির দল, কিন্তু বৃষ্টির কারণে টেস্টটি ড্র হয়। ব্যাট হাতে অধিনায়ক কোহলি, পূজারা, ঋদ্ধিমান সাহারা রানের ফুলকি ছোটানোয় বিপাকে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। অন্যদিকে ক্যারিবিয়ানদের দলের মূল ভরসা ফর্মের তুঙ্গে থাকা তরুণ অলরাউন্ডার রোস্টন চেজ। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে দ্বিতীয় টেস্টে তিনি জিতেছিলেন ম্যাচ সেরার খেতাবও। আর এই ম্যাচে রাজেন্দ্র চন্দ্রিকার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা পেয়েছেন বার্বাডোজের 22 বছর বয়সী ব্যাটসম্যান শাই হোপ। এক বছরের মধ্যে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব জনবিরোধী মন্তব্য করে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রস্তাবিত গ্যাসের মূল্য দেশের সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার উপরে কি প্রভাব ফেলবে সে বিষয়ে পূর্ণাঙ্গ সমীক্ষা না করে দাম বাড়ানো হবে চরম খামখেয়ালিপনা। সুতরাং অবিলম্বে এই গণবিরোধী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। দুপুরের সময়ে আরো থাকছে। চাঁদপুরের কচুয়ায় কৃষক লীগ নেতা অলিউল্লাহকে হত্যার দায়ে 6 জনের ফাঁসি, 4 জন বেকসুর খালাস। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক।
বিপুল সম্ভাবনা থাকলেও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অভাবে তেমন কোনো কাজে আসছে না সামুদ্রিক মৎস্য খাত। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত মৎস্য আহরণের কারণে বিলুপ্তির পথে মূল্যবান মাছ ও প্রাণীজ সম্পদ। তাই সামুদ্রিক মৎস্য সম্পদের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে নীতিমালা প্রণয়ন ও টেকসই মৎস্য আহরণ অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। আরো জানাচ্ছেন শুভ খান। 2012 সালে মিয়ানমার ও 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র সীমার অধিকার পায় বাংলাদেশ। সমুদ্রের 200 নটিক্যাল মাইলের অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত হয় সার্বভৌম অধিকার। তবে তা ব্যবহার করা যাচ্ছে না, কেননা দীর্ঘ সময় পার হলেও সমুদ্রের মৎস্য সম্পদ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য নেই বাংলাদেশের কাছে। স্বাধীনতার পরে 1973 সালে রাশিয়ার সহযোগিতায় প্রথমবারের মতো চালানো হয় সমুদ্র জরিপ। এরপর গেল 4 দশকে আর কোনো জরিপ হয়নি। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের পরিমাণ নির্ধারণে সম্প্রতি মালয়েশিয়া থেকে আরভি মিন নামের একটি জাহাজ আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে মূল্যবান এই সম্পদ হাতছাড়া হতে পারে। বাংলাদেশ সরকারকে অতি সত্বর এগিয়ে আসতে হবে একটা জিনিস অন্তত, যেটা হচ্ছে সার্ভে করতে হবে, অর্থাৎ জরিপ কাজ করতে হবে খনিজ সম্পদ আহরণের জন্য এবং প্রাণীজ সম্পদ আহরণের জন্য। যদি আমরা দেরি করি তাহলে পরে এই খনিজ সম্পদ এবং প্রাণীজ সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সমুদ্রে মৎস্য সম্পদের পরিমাণ নির্ধারণে নির্ভরযোগ্য জরিপ না হওয়ার পেছনে দক্ষ মানব সম্পদ ও প্রযুক্তিগত অবকাঠামোর অভাবকেই দায়ী করলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। ইন্ডিয়া, শ্রীলঙ্কা বা আমরা মালদ্বীপ, এদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কোনো ভেসেলই তো নাই। আমরা একটা জাহাজ কিনেছি মালয়েশিয়া থেকে। এই জাহাজটারও অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। এটা আনতে প্রায় আমাদের 1 বছর বিলম্ব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যে এটা উদ্বোধন করেন, তাহলে নভেম্বর থেকে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব। গেল অর্থ বছরে বঙ্গোপসাগর থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন মাছ আহরণ করেছে দেশীয় জেলেরা। কার্যকর নীতিমালা প্রণয়নের সঙ্গে টেকসই মৎস্য আহরণ অবকাঠামো গড়ে তোলা গেলে সামুদ্রিক মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। কুড়িগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোরে রোমারী উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। স্বজন ও পুলিশ জানায়, গরু ব্যবসায়ীদের একটি দল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতের দীপ্তর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন গরু ব্যবসায়ী নুরুল আমিন। এ ঘটনার প্রতিবাদে ভারতের দীপ্তর বিএসএফ ক্যাম্পে চিঠি দিয়েছে বিজিবি। চাঁদপুরের কচুয়ায় কৃষক লীগ নেতা অলিউল্লাহকে হত্যার দায়ে 6 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী এই আদেশ দেন। তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 6 আসামি পলাতক রয়েছে। এছাড়া এই ঘটনায় চার্জশিটভুক্ত 4 আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2014 সালের 29 জুলাই কচুয়ার শঙ্কর গ্রামের অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এই ঘটনায় তার স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 2015 সালের 31 মার্চ 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। চলতি বছরের 6 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। তবে 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এর রায় ঘোষণা করলেন আদালত। আওয়ামী লীগের নেতা কুপিয়ে হত্যা করেন আব্দুল হামিদ এবং তার সহযোগীরা। কিন্তু স্যার 6 জনের ফাঁসি হইলো, বাকি 4 জনের জন্য আমার একটু মন খুললো, কেন তাদের একটু সাজা হইল না। 10 জন আসামির মধ্যে 6 জন আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তার সাথে 5,000 টাকা করে জরিমানা করেছেন, আর বাকি 4 জন আসামিকে খালাস দিয়েছেন। দর্শক, রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মানিক সরকার। আমরা চলে যাচ্ছি সেখানে। মানিক। মুনিয়াত, আপনি জানেন যে আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশের জাতীয় শোক দিবস। এই শোক দিবসকে কেন্দ্র করে জাতীয় শোক দিবস এবং সারা দেশব্যাপী যে জঙ্গি এবং সন্ত্রাসবাদ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে একটি বিশেষ মহল, তাদের প্রতিরোধে এবং মিঠাপুকুর উপজেলার 11টি হাটবাজারের টোল অবমুক্তিকরণ কেন্দ্র করে আজকের এই মিঠাপুকুরে আয়োজন করা হয়েছে এক বিশাল জনসমাবেশ। এখানে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব HM আশিকুর রহমানের সন্তান আশিক রহমান।
আরও থাকবেন বাংলাদেশের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আছেন, তার সন্তান রাসেল রহমান তুহিন। এছাড়াও আপনাকে বলে রাখি যে বাংলাদেশের যে বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ, তিনিও থাকবেন আজকের এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যদিও অনুষ্ঠানের সময় দেওয়া হয়েছিল দুপুর 2টায়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন রংপুরের এই আবহাওয়া প্রচণ্ড রোদ খরা, আর ওনারা ঢাকা থেকে মূলত আসছেনও অনেকটা দেরি করে, যে কারণে জনসভাটায় হয়তো বা কিছুক্ষণ দেরিতে শুরু হবে। আর ইতিমধ্যেই প্রচুর লোকজন এখানে জমায়েত হয়েছে। আমরা আসার পথে দেখেছি যে বিভিন্ন সড়কে বিভিন্ন তরুণ এবং লোকজন আসছে, রিক্সা ভ্যান বিভিন্নভাবে আসতেছে। তো এই ছিল মূলত আমার কাছে এখানকার জনসমাবেশের সবশেষ সংবাদ। মুনিয়া। দর্শক, রংপুর থেকে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মানিক সরকার। চলে যাচ্ছি পরের খবরে। ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা বন্য হাতিটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। হাতিটি গত 13 দিন ধরে জামালপুরের বিভিন্ন বিলে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ভারতের প্রাণী বিশেষজ্ঞ ডক্টর কিশোর কুমার শর্মার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল জামালপুর থেকে ফিরে গেছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, বন্যার কারণে হাতিটি উদ্ধারে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও উদ্ধার কাজ অব্যাহত থাকবে। হাতিটিকে সুস্থভাবে উদ্ধারে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হাতিটি উদ্ধারে গত 6 আগস্ট জামালপুরে পৌঁছায় বাংলাদেশ ও ভারতের 2টি উদ্ধারকারী দল। পরে হাতিটিকে লক্ষ্য করে চেতনানাশক ইনজেকশন ফায়ার করে ব্যর্থ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে দলটি। 26 জুন আসামের সিংমারি পাহাড় থেকে দলছুট হয়ে উজানের পানিতে ভেসে আসা হাতিটি প্রথমে আটকা পড়ে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের নয়াচরে। পরে সিরাজগঞ্জের হয়ে জামালপুরের বিলে আটকা পড়ে এই বন্যপ্রাণীটি। কোয়েটা হাসপাতালে জঙ্গি হামলার পর দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহুল শরীফ। তিনিও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকালের হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা সিভিল হাসপাতালে বোমা হামলায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরপরই আহতদের খোঁজ খবর নিতে শহরের একটি বেসামরিক হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি আহতদের আশু সুস্থতা কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ। একই দিন জেনারেল রাহিল শরীফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির সঙ্গে এক বৈঠকে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। দেশের গোয়েন্দা সংস্থাকে জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। আর মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরির অভিযোগ, এই হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর হাত রয়েছে। কোয়েটার হাসপাতালে হামলার জন্য ভারতকে দায়ী করেছেন বিতর্কিত ইসলামপন্থী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদও। ভারত দীর্ঘদিন ধরেই 2008 সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাইদকে দায়ী করে আসছে। কোয়েটার হাসপাতালে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি সহ বোমা হামলায় হতাহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই হামলার ঘটনা তদন্ত এবং এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে আমরা পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব। এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকেও। হাসপাতালে হামলার ঘটনা খুবই ভয়াবহ। জাতিসংঘের মহাসচিব পাক সরকারের কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার কোয়েটার একটি হাসপাতালে শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহত হয় 1.5 শতাধিক মানুষ। বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই হাসপাতালে আনার পর অনেক আইনজীবী সেখানে জড়ো হলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানায় গণমাধ্যম। প্রথমে পাকিস্তানি তালেবানের সহযোগী সংগঠন জামাতুল আহরার এই হামলার দায় স্বীকার করলেও পরে আইএসও এর দায় স্বীকার করে বিবৃতি দেয়। রয়টার্স জানায়, আইএসের অনলাইন মুখপাত্র হিসেবে পরিচিত আমাক নিউজে এই বিবৃতি প্রচারিত হয়। শিরিন আক্তার, সময় সংবাদ।
অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণ পদক জয় করল স্বাগতিক ব্রাজিল। নারীদের জুডো 57 কেজির ইভেন্টে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন রাফায়েল সিলভা। ফাইনালে তিনি হারিয়েছেন মঙ্গোলিয়ান ওয়ার্ল্ড নাম্বার 1 দোর্স রেঙ্গিং সুমাইয়াকে। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে পর্তুগালের টেলমা মন্টেরো। এর আগে 2013 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছিলেন 24 বছর বয়সী সিলভা। এদিকে পদক জিতে দারুণ আনন্দিত এই জুডোকো। তিনি 6বারের অলিম্পিক স্বর্ণজয়ী জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্টের সামনে এবার হাতছানি প্রথম কোনো অ্যাথলেট হিসেবে 100, 200 ও 400 গুণিতকের 100 মিটার দৌড়ের ট্রেবল জয়ের। তবে ইনজুরির কারণে চতুর্থবারের মতো অলিম্পিকে তার অংশগ্রহণ ছিল অনেকটা অনিশ্চিত। কিন্তু সকল শঙ্কা দূরে ফেলে ট্রাকে ঝড় তোলার অপেক্ষায় 29 বছর বয়সী এই জ্যামাইকান। রিও ডি জেনেরোতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোল্ট জানান, সোনা জিততেই তিনি ব্রাজিল এসেছেন। তবে এবারের প্রতিযোগিতা সবচেয়ে উন্মুক্ত হবে বলে বোল্টের বিশ্বাস। এছাড়া তিনি কথা বলেন পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেডে আগমন নিয়েও। স্বর্ণ ধরে রাখার মিশনে আগামী 15 আগস্ট 100 মিটার দৌড়ে ট্র্যাকে নামবেন এই গতিদানব। ইনজুরি নিয়ে আমি মোটেই শঙ্কিত নই, বরং আসুন আমরা পদক নিয়ে কথা বলি। আমি 3টা স্বর্ণ জিততেই ব্রাজিল এসেছি। তবে এটা সত্যি, স্বর্ণ ধরে রাখতে আমাকে নিজের সেরাটাই দিতে হবে। পগবা ইউনাইটেডে আসছে, এটা দারুণ ব্যাপার। হোসেকে ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই ওল্ড ট্রাফোর্ডে ওর খেলা দেখতে যাব। বিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে আরামবাগের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। এবারের মৌসুমে স্বাধীনতা কাপে ব্যর্থ হলেও ফেডারেশন কাপে বড় বড় জায়ান্টদের পেছনে ফেলে ফাইনালে উঠেছিল আরামবাগ। আবাহনীর কাছে হেরে রানার্স আপ হলেও আরামবাগের ফুটবলারদের লড়াই এর মানসিকতার প্রশংসাও কুড়িয়েছিল সবার কাছ থেকে। এবার বিপিএলের প্রথম ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচেই বাড়িধারাকে হারিয়েছে তারা। তবে শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে বড় হার কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে সাইফুল বাড়ির শিষ্যদের। দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টোফার একন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া জাফর ইকবাল ও আব্দুল্লাহ কোচ সাইফুল বাড়ির মূল ভরসা। ময়মনসিংহ পর্বে তাই ব্রাদার্সকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় আরামবাগ। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই। এদিকে 3 ম্যাচ খেলে এখনো কোনো ম্যাচে জয় পায়নি ব্রাদার্স ইউনিয়ন। 2 পয়েন্ট নিয়ে টেবিলের 11 নম্বরে আছে বালগোপাল মহারাজনের দল। অধরা জয়ের জন্য তাই আরামবাগকে ছেড়ে কথা বলতে নারাজ গোপীবাগের দলটি। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হলে আর্টিজানের হামলার পর থেকে গুলশান বনানী এলাকায় বন্ধ গণপরিবহন, দুর্ভোগে হাজার হাজার কর্মজীবী। সমস্যা সমাধানে বিশেষ বাস ও রিক্সা সার্ভিস চালুর উদ্যোগ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের জাতীয় পার্টির নেতা শাখাওয়াত সহ 8 জনের রায় কাল। সর্বোচ্চ শাস্তির আশাবাদ রাষ্ট্রপক্ষের। চট্টগ্রামে বিএনপির নগর কমিটি নিয়ে আবারও বিতর্ক। নতুন কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ সাবেক ও বর্তমান নেতাদের। দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত। রাজধানীতে মৌসুমী জ্বরের প্রকোপ, শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। ঠান্ডা গরমের মিশ্র আবহাওয়ার কারণ বলছেন চিকিৎসকরা, সচেতন হওয়ার পরামর্শ। এবং আন্তর্জাতিক আদিবাসী দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।